স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি ওয়াদার নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ মজুমদার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। একই সাথে দর্শক, আমাদের অন্যান্য অতিথিরাও কিন্তু পর্যায়ক্রমে যুক্ত হবেন আমাদের সাথে আলোচনার নানা বিষয়ে। বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরি হয়েছিল আমরা জানি 2016 সালে, সেটির চার্জশিটের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং সেটি এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি সিআইডি একটি আজকে আলোচনায় আসলে তারা জানিয়েছে যে কি কি তারা এখন পর্যন্ত তাদের কাছে তথ্য উপাত্ত এসে পৌঁছেছে তদন্তের বিষয়টি, এবং সেটি নিয়ে তারা চার্জশিটের একটি খসড়া প্রস্তুতের খবরও গণমাধ্যমকে জানিয়েছে। আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে। এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে এবিএম মোশাররফ হোসেন, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং আছেন আমাদের সাথে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন ৭১ জার্নালে। আবুল কালাম আজাদ মজুমদার, যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে প্রথমেই এই বিষয়টা আমরা একটু আলোচনা করতেই চাই আপনাকে দিয়ে, যে 2016 সালে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে 5 ফেব্রুয়ারি সেটি হচ্ছে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার সেটি চুরি হয়েছিল, এবং অনেক দীর্ঘ সময় পর আমরা এখন আসলে এই বিষয়টির চার্জশিট যে খসড়া চূড়ান্তর কথা জানতে পারছি সিআইডির পক্ষ থেকে। এত সময় কেন লাগলো বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে প্রসঙ্গটি উত্থাপন করার জন্য, এবং আমি আমাদের সিআইডিকেও ধন্যবাদ দিতে চাই। তারা খুব জটিল একটা তদন্ত শেষ করে নিয়ে এসে এখন চার্জশিট দেওয়ার পর্যায়ে এসেছে। আপনি যদি দেখেন 2016 সালে যখন ঘটনাটা ঘটে তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল, এবং তদন্ত কমিটি তখন তৎকালীন অর্থমন্ত্রী উনি প্রকাশ্যে বলেছিলেন যে তদন্ত কমিটির রিপোর্টটা ওনারা পাবলিক করবেন, কিন্তু সেটা আর ওনারা পাবলিক করেননি। পাবলিক না করার পিছনে ওনারা একটা যুক্তি দেখিয়েছিলেন যে নিউ ইয়র্কের আদালতে যেহেতু রিজার্ভের টাকাটা উদ্ধারের জন্য মামলা চলছে, এবং সেখানে যদি বাংলাদেশের তদন্ত কমিটি রিপোর্টটা প্রকাশ হয় তাহলে সেই মামলায় বাংলাদেশের জন্য সমস্যা হবে এবং আলটিমেটলি টাকাটা তারা উদ্ধার করতে পারবে না, এরকম একটা খোড়া যুক্তি দেখিয়ে তদন্ত রিপোর্টটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে তখন বিভিন্ন মিডিয়াতেও এসেছে যে ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অনেকের কারো কারো যোগসাজশ ছিল, কারো কারো গাফিলতি ছিল, এবং তার ফলেই মানে বাংলাদেশের যে এত বড় একটা চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সম্ভব হয়েছিল, এবং সেটা এই তদন্ত রিপোর্টে উঠে এসেছিল। কিন্তু আপনি যেহেতু এটা একটা আইনি বিষয়, শুধুমাত্র একটা তদন্ত রিপোর্টের ভিত্তিতেই কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়তো সম্ভব হয় না, সেই জন্য এটার বিস্তারিত তদন্তের দায়িত্ব সিআইডিকে পরবর্তীতে দেওয়া হয়েছিল, এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা তদন্তটা শেষ করে এনেছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এখন আদালতে তারা এই প্রতিবেদনটা দাখিল করলে যখন বিচার শুরু হবে আমরা আশা করি তখন আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আরও পরিষ্কারভাবে জানতে পারবো বিচার চলাকালীন সময়ে, যেহেতু যুক্তি তর্ক উপস্থাপন হবে, কার কি ভূমিকা ছিল, কার গাফিলতি ছিল, কার যোগসাজশ ছিল, বাংলাদেশ ব্যাংকের কোন কোন কর্মকর্তা এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি হয়েছিলেন, আমরা তখন আরও অবশ্যই সেই জায়গায় যেহেতু কার কার কী ভূমিকা ছিল এই বিষয়টির জায়গায় যদি আসলে আসে সবার আগে আমরা যতটুকু গণমাধ্যম বা সিআইডির আজকের যে সংবাদ সম্মেলন সেখান থেকে যে তথ্যটি জানা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ কমপক্ষে 10 জন ব্যাংক কর্মকর্তাদের সাথে বাংলাদেশের জড়িত ছিলেন, এবং একই সাথে বিদেশি অনেক নাগরিকরাও জড়িত ছিলেন। এখন যদি সরাসরি গভর্নরের নাম এখানে আসে তাহলে নিরাপত্তার বিষয়টি এবং একই সাথে জবাবদিহিতার জায়গাটি আপনি দুর্বলতা আসলে দেখেন কিনা? না, দুর্বলতা তো অবশ্যই আছে। আপনি যদি গভর্নরের কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন ঘটনাটা যেদিন ঘটেছে তার
অন্তত 2 সপ্তাহ গভর্নর বিষয়টা চেপে গিয়েছিলেন। উনি হয়তো সরকারের তো সে সময় যারা ছিলেন তাদেরকে জানিয়েছেন, কিন্তু এটা আর কাউকে জানতে দেননি। এবং বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটা প্রথম এসেছে ফিলিপাইনের গণমাধ্যমের সূত্র ধরে। আপনার বাংলাদেশের টাকা চুরি হয়ে গিয়েছে, সেই টাকা ফিলিপাইনের একটা ব্যাংকে গিয়েছে, এবং ফিলিপাইনের গণমাধ্যম খবর প্রকাশের পরেই আসলে বাংলাদেশের গণমাধ্যম জানতে পেরেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত বড় ঘটনাটা উনি আসলে মানে যদি ফিলিপাইনের গণমাধ্যমে এইটা না আসতো তাহলে উনি হয়তো পুরো বিষয়টাই চেপে যেতেন। এবং আমরা তো জানি যে বিগত সরকারের আমলে এরকম অনেক আর্থিক অনিয়মের বিষয় সরকারের সংশ্লিষ্টরা জানার পরেও চেপে গিয়েছেন, কারণ এবং সেগুলো নিয়ে তারা কোনো তদন্ত করেননি বা তদন্ত করতে দেননি, কারণ তারা নিজেরাই হয়তো সেগুলোতে ইনভলভ ছিলেন। এই ঘটনাটা যদি ফিলিপাইনের গণমাধ্যমে না আসতো তাহলে আমার ধারণা সেই সময়ের গভর্নর চেষ্টা করতেন যে এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা পুরোদমে চেপে যাওয়া। এবে মোশাররফ হোসেন, সামনের দিনগুলোতে আমরা এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেটির জন্য বর্তমান সরকারের প্রস্তুতির বিষয়টি জানবার পাশাপাশি যেই অভিযুক্তদের নাম এরই মধ্যে আসছে তাদের বিষয়ে তদন্ত এবং একই সাথে তাদের গ্রেফতারের বিষয়টি সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো কিনা? আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক, বিশেষ করে আবুল কালাম আজাদ মজুমদার, অনেকদিন পর তার কণ্ঠ শুনলাম। ধন্যবাদ সবাইকে। আসলে আপনি দেখবেন এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে কিন্তু আমরা বহু আলোচনা করেছি, শুনেছি, এবং তৎকালীন সরকারের আমরা কিন্তু বারবার বলেছিলাম যে প্রকৃত ঘটনা কি এটা সরকার জনসম্মুখে প্রকাশ করা হোক, কিন্তু আপনারা দেখেছেন যে এটা কিন্তু আমরা প্রকাশ করে নাই, বরং এটাকে সময় ক্ষেপণ করে আজকে হয়তো ওই সরকার ভেবেছিলেন হয়তো আরো দীর্ঘদিন ক্ষমতা থাকবে, যার কারণে হয়তো এটা এই তদন্ত রিপোর্ট কখনো আলোর মুখ দেখবে না। কিন্তু এখন আমরা শুনলাম যে সিআইডি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এবং আপনি দেখবেন যে কথাটি আবুল কালাম আজাদ মজুমদারও বলেছে যে ডক্টর আতিউর রহমান তৎকালীন সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি কিন্তু অনেকদিন এই ব্যাপারটা প্রকাশ করে নাই। পরবর্তী সময় যখন এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হলো, মিডিয়ায় ব্যাপক আলোচনা হলো, টকশোগুলিতে আলোচনা হলো, তখন কিন্তু এক পর্যায়ে উনি পদত্যাগ করেছেন। তারপর আমরা ভেবেছিলাম সরকার হয়তো প্রকৃত ঘটনা জাতিকে জানাবে, কিন্তু না, দুর্ভাগ্যজনক হলো আমরা শুনতে পাইনি। আজকে যখন এই ঘটনাটার রিপোর্ট সিআইডি দিচ্ছে, আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। এবং আমি আপনি এই সরকারের কথা বলেছেন, আমরা মনে করি এই সরকার কিন্তু স্বচ্ছতায় বিশ্বাসী, জবাবদিহিতায় বিশ্বাসী। এবং আজকে এই ঘটনা এই রিপোর্টটা প্রকাশের মাধ্যমে সরকার যে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে চায় তারই কিন্তু আমি মনে করি একটা স্পষ্ট প্রমাণ এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হবে। তবে আমার মনে হয় যে কি কারণে এই ঘটনা ঘটেছে পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখলে হয়তো সেটা বোঝা যাবে। তা আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য অবশ্যই সরকারকে কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং কোথায় আমাদের দুর্বলতা ছিল, আমরা তখন বারবার শুনেছিলাম যে যারা সুইস রুম নাকি এরকম এটা অনেকটা টেকনিক্যাল ব্যাপার, সেখানে যারা ছিল তারা এই ঘটনার সাথে হয়তো জড়িত থাকতে পারে, এরকম আমরা কথা শুনেছিলাম। তো পূর্ণাঙ্গটা রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে সরকার কতটুকু জড়িত ছিল, ব্যাংকের গভর্নর সহ যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তারা কতটুকু জড়িত ছিল, বা হ্যাকারদের ভূমিকা কি ছিল। এই সামগ্রিক রিপোর্টটা পেলে আমার মনে হয় আমরা একটা পূর্ণাঙ্গ একটা মন্তব্য আমরা করতে পারবো। আচ্ছা, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছ থেকে বিষয়টি আসলে কিভাবে দেখছেন, এবং একই সাথে এই যে রিজার্ভের মতো একটি সেন্সিটিভ একটি জায়গা, সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার এর আগেও প্রশ্ন উঠেছে, বর্তমান সরকারের যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই হিসেবে আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকবে কিনা যে নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে আরো কঠোর করা যায়? জি, ধন্যবাদ আপনাকে, আপনি সহ আমাদের সম্মানিত সহ আলোচক মণ্ডলী যারা আছেন, যারা দেশ বিদেশে শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে 2016 সালে রিজার্ভ চুরি যে ঘটনাটি ঘটেছিল তা দীর্ঘ প্রায় 10 বছর পরে আজকে সিআইডির পক্ষ থেকে একটা রিপোর্ট সরকারের কাছে দেওয়া হয়েছে, হয়তো বা খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে। এবং রিপোর্টে আমরা দেখেছি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জন বাংলাদেশি সহ 64 জনকে এখানে নাম এসেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এসেছে। আসলে আমাদের তো পূর্ণাঙ্গ রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাট কিছু প্রশ্ন আমাদের থেকে যায় এই জন্য যে দেখেন আমাদের যে ডিজিটাল আলামতের কথা বলা হয় এগুলো আসলে কতটুকু নিরাপদ, কিংবা সেই সময় যে সিসিটিভি ফুটেজ গুলো থেকে আমরা কি পাই, কি তথ্য পাই সেখান থেকে, কিংবা তখন একটা রিপোর্টে আমরা দেখেছিলাম যে সিসিটিভির ফুটেজ গুলো নাকি গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আলামত গুলো নষ্ট হয়ে গেছে।
এবং কিছু সিসিটিভি সহ কিছু ফুটেজ যেগুলো পাওয়া গেছে সেগুলো বিদেশি একটি সংস্থার কাছে পাঠানো হয়েছে তদন্তের জন্য। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সামনে কোশ্চেন থেকে যায়, এগুলোর আমাদের সমাধান অবশ্যই জরুরি। কারণ এগুলোর সাথে একটা প্রশ্ন চলে আসে যে এই ধরনের বড় ধরনের কর্মকাণ্ডের সাথে অবশ্যই অভ্যন্তরীণ একটা গোষ্ঠীর সহযোগিতা না থাকলে এত বড় কেলেঙ্কারি কখনো ঘটানো সম্ভব নয়। সম্ভবত এ কারণেই এখানে গভর্নরের নাম চলে আসছে। আমরা মনে করি এটার তদন্ত দরকার, সুষ্ঠু তদন্ত অবশ্যই হয়েছে আমরা বিশ্বাস করি। এর পরিপূর্ণ রিপোর্টটা আমরা আশা করি চলে আসছে, আমরা বাকিটুকু আমরা বুঝতে পারবো কারা এর অভ্যন্তরীণভাবে সহযোগিতা করেছে, কারা আলামত নষ্টের চেষ্টা করেছে, বিষয়টা আমরা জানতে পারবো। পাশাপাশি অবশ্যই এখন পর্যন্ত আমরা দলীয়ভাবে এ ধরনের কোনো স্টেটমেন্ট নাই, বাট আমরা তো নাগরিক হিসেবে অবশ্যই চাবো বাংলাদেশের জন্য এমন যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে এগুলো ভবিষ্যতে ঘটবে না। সরকার এই ডিজিটাল বিষয়গুলো সহ যে সার্বিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আরো সচেতন হবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই। একটি বিরতির সময় হয়ে গেল দর্শক, বিরতির পর নিশ্চয়ই আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর মাঝে আরেকটু যদি আলোচনা করেই নেই আবুল কালাম আজাদ মজুমদার, সেটি হচ্ছে যে দীর্ঘ সময় হয়তো লাগলো এবং সবাই আমরা আসলে চূড়ান্ত প্রতিবেদন তদন্তটি উঠে আসার ক্ষেত্রে আমরা হয়তো অপেক্ষা করছি। কি ধরনের শাস্তি আসলে হতে পারে যদি আপনার কাছে জানতে চাই যে এরকম কোনো নজির তো আসলে এর আগে আমরা কি দেখেছি কি? সেটা কি ধরনের শাস্তি হবে এটা তো আসলে নির্ভর করবে কার কি ভূমিকা ছিল বা কতটুকু ভূমিকা ছিল। কারো কারো ক্ষেত্রে নেগলিজেন্স ছিল আর কারো কারো ক্ষেত্রে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল। আপনার যদি আমরা খুব ভালো হতো তদন্ত রিপোর্টটা সরকার প্রকাশ করে দিলে আমরা সরাসরি জানতে পারতাম যে আসলে কার কি ভূমিকা ছিল। আর আদালতে বিচার চলাকালীন সময় তো আমি একটু আগেই আপনাকে বললাম যুক্তিতর্ক যখন উপস্থাপন হবে তখন কার ভূমিকাটা কি, বা আপনি চার্জশিট দিলেও তো সিআইডি সেখানে প্রত্যেকের ভূমিকাটা বলবে, তখন হয়তো তার উপর নির্ভর করবে যে শাস্তির মাত্রাটা কী হবে। তবে এটা কিন্তু আসলে শুধু বাংলাদেশের বিষয় না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয় আমি তখন আন্তর্জাতিক মিডিয়াতে আমরা এটা নিয়ে নিজেরও অনেক সংবাদ করেছি। এটা সারা পৃথিবীর আর্থিক দিকগুলো যেসব সংস্থা দেখে তাদের জন্য এটা একটা বিশাল একটা ওয়েক আপ কল ছিল। বাংলাদেশ ব্যাংকের একটা যে কোনো একটা দেশের মানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা একটা অংশ, সেটা অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক, সরিয়ে নিতে পারে। এটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য, গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্যই এটা ছিল একটা বিশাল থ্রেট। এবং এই বাংলাদেশ ব্যাংকের এই হেস্টের বিষয়টা যে কারণে আপনার বিশ্বের সবগুলো গণমাধ্যম খুব গুরুত্ব সহকারে রিপোর্ট করেছে। এবং শুধু এটা ঢাকা থেকে রিপোর্ট হয়েছে তা না, নিউ ইয়র্ক থেকে হয়েছে, ফিলিপাইনের ম্যানিলা থেকে হয়েছে। এবং এই যে বিচার কার্যটা চলবে এখানেও কিন্তু আপনার আন্তর্জাতিক গণমাধ্যম সহ আপনার এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তারা খুব নিবিড়ভাবে নজর রাখবেন। কারণ এইটার উপর নির্ভর করছে আসলে এই যে বিভিন্ন দেশের যে আর্থিক যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, কোন কোন জায়গায় গ্যাপ ছিল, এই গ্যাপগুলো আসলে বিচার চলাকালীন সময়ে উঠে আসবে, মানুষ জানতে পারবে, বহির্বিশ্বর মানুষও জানতে পারবে। সো এই বিচারটা এটা শুধু আমাদের দেশের জন্য না, এটা আসলে বৈশ্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কি আমাদের পাচার হওয়া মানে অর্থকে আমরা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা? সেইটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন চলে গিয়েছে এবং সেই আইনি প্রক্রিয়া চলমান আছে। এবং যেহেতু 10 বছর হয়ে গিয়েছে, তো আইনি প্রক্রিয়া এটা নির্ভর করবে আমাদের আইনজীবীদের, যারা আইনজীবী আছেন তাদের আসলে দক্ষতার উপর। তারা যদি প্রমাণ করতে পারে যে এই অর্থটা কোথায় গিয়েছে বা অর্থটা যদি পুরোপুরি লোকেট করা যায় এবং কারা বেনিফিশিয়ারি, তাহলে অবশ্যই পাওয়া যাবে। তবে এই বিষয়ে এখনই আসলে মন্তব্য করা কঠিন যে আসলে শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা, কারণ এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের আসলে দক্ষতার উপর। নিশ্চয়ই আমরাও আসলে সেদিকে কয়েকদিন পরে আরও পরিষ্কারভাবে বিষয়গুলো জানতে পারবো। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দেখছি, সেটি হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর আপনার নজর হয়তো এড়িয়ে গেছে কিনা বা হয়তো দেখেছেন, সেটি হচ্ছে যে গেল বছরের একটি তথ্য প্রকাশ করেছে আমরা সুইজারল্যান্ডের যদি বলি সুইস ব্যাংক, তারা বলছে যে বাংলাদেশিদের যে অর্থ সেটি 41% বেড়েছে 2025 সালে। 2025 সালে তারা বলছে যে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং একই সাথে পাচার করা অর্থ মিলে বাংলাদেশের যে পরিমাণ অর্থ সেখানে গেছে সেটি 2021-এর পর এখন 25 সালে সেটি বাংলাদেশের অবস্থানটি দ্বিতীয় তাদের ওখানে টাকা রাখার ক্ষেত্রে। বিষয়টি কিভাবে দেখছেন?
না, এটা তো আপনি দেখেন যে আমরা দেখেছিলাম যে একটা সরকার দীর্ঘ 15টি বছর বাংলাদেশ শাসন করেছে এবং শাসনটা ছিল সম্পূর্ণ গায়ের জোরে, অগণতান্ত্রিক, ফেসিস্ট মনোভাব। এবং আজকে আমরা যে এই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির ঘটনা বলছেন, এটাও কিন্তু বিগত সরকারের আমলে ঘটেছে। এরপর আমরা দেখেছি ব্যাংকগুলি কিভাবে লুট করা হয়েছে, কিভাবে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে সরকার দুর্নীতিকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেখেছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আমার মনে আছে এটা যে আব্দুল মালাল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশ ব্যাংকের একটা দুর্নীতি দমনের জন্য একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে। তারা 2410টি বিষয় মানে তারা তদন্ত করে বলেছিল যে এই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ওই প্রতিষ্ঠান বলেছিল 2400 কতজন বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে এবং তারা সরকারের কাছে সুনির্দিষ্ট প্রতিবেদন দিয়েছিলেন। তখন নিশ্চয়ই আপনার মনে থাকার কথা বা আমাদের এখানে যারা মনে থাকার কথা, তখন আব্দুল আল মুহিত সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন যে এরা রাঘব বোয়াল, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার নাই। অর্থাৎ এই উক্তির মাধ্যমে প্রমাণ করে যে সরকারি পৃষ্ঠপোষকতা সেদিন বাংলাদেশ থেকে অর্থ পাচার। তাহলে অর্থ পাচার করলে কোথায় রাখে মানে? আমরা জানি যে সবচেয়ে নিরাপদ জায়গা হলো সুইস ব্যাংক। সুতরাং সুইস ব্যাংকে যে টাকাগুলি রেখেছিল এবং এখানে মোস্তফা ফয়সাল আছে বা আবুল কালাম আজাদ আছেন, আওয়ামী লীগ কিন্তু 5 তারিখে স্বপ্ন ভাবতে পারেন এই 5 তারিখের আগে তারা ক্ষমতা থেকে চলে যাবে। এমনও তো হতে পারে তাদের কাছে যে অর্থ ছিল পরবর্তী সময় সেগুলি 2025 সালে যখন দেশ থেকে পালিয়ে গেছে কোথায় রাখবে, তখন হয়তো সুইস ব্যাংকে রেখেছে, যার কারণে 41% তাদের আমানত বেড়ে গেছে, এটা হতে পারে। যার কারণে আমি মনে করি এগুলি সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকারের যারা সুবিধাভোগী তারাই এই কাজগুলির সাথে জড়িত, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে অনেকটা দুর্বল করে দিয়েছে। যার জন্য দেখবেন এখানে ইন্টিরিয়াম গভর্নমেন্টের একজন তথ্য কর্মকর্তা আছেন যিনি তথ্যের দায়িত্বে ছিলেন, ওনারাও ফেস করেছেন যে কিভাবে বাংলাদেশ একটা আর্থিক ভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। আজ একই ধারাবাহিক কিন্তু বিএনপি কিন্তু সেই সরকার কিন্তু আজকে সেই ঘানি টেনে যেতে হচ্ছে। এখানে আপনি দেখেন যে বিদ্যুতের দাম নিয়ে যে আজকে আমরা যখন বিভিন্ন মিডিয়ায় যাই বা কথা বলি, একটা কথা বলে যে বিএনপি তো কমিটমেন্ট করেছিল যে বিদ্যুতের দাম বাড়বে, এখন কেন বাড়াবে? এখানে নিচে আবুল কালাম আজাদ বা মোস্তফা ফয়সাল স্বীকার করবেন যে আওয়ামী লীগের আমলে দেখেন যে রেন্টালের মাধ্যমে যেভাবে ঢালাও ভাবে চুরি ডাকাতি করার সুযোগ করে দিয়েছিল, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো আমাদেরকে টানতে হচ্ছে। কারণ আপনি জানেন যে একটা চুক্তি যখন হয় রাতারাতি কিন্তু সেই চুক্তি বাতিল করা যায় না। যদি এমার্জেন্সি ডক্টর ইউনূস সরকার এমার্জেন্সি সাপ্লাই পাওয়ার এক বাতিল করেছিল, আমরাও কিন্তু এখন কোনো কুইক রেন্টালকে কোনো দিচ্ছে না, কিন্তু যেগুলি চুক্তি আছে সেগুলি তো বাতিল করা যাচ্ছে না। যার কারণে তার একটি দায়ভার তোমার সরকারকে এখন বহন করতে হচ্ছে। ব্যাংক হলো একটা উদাহরণ আপনি দেখবেন। এবং আমরা দেখেছিলাম এই দুর্নীতি বা অর্থ পাচারের মাত্রাটা এত ভয়াবহ আকার ধারণ করেছিল যে একটা গভর্নমেন্ট তো করার কথা না কিন্তু করেছে, বা একটা বাইতুল মোকাররমের ইমাম সাহেব চলে গেছে। এটা তো বিশ্বে কোথাও এরকম ঘটনা নাই। সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে লুটপাট হয়েছে, আপনি সুইস ব্যাংকের যে হিসাবটা দিয়েছেন, আমি মনে করি তারই একটা ক্ষুদ্র অংশ আজকে আমরা এখানে নিয়ে আলোচনা করছি। আচ্ছা, মোস্তফা ফয়সাল, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে করতে পারেন, নাহলে আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আসলে মোশাররফ ভাই যে কথাটি বলেছেন তার সাথে আমি মোটামুটি একমত। আসলে দীর্ঘ সময় এদেশে ফ্যাসিস্ট সরকার থাকার কারণে এবং হঠাৎ করে তাদের 5 তারিখে পতনের কারণে কিন্তু আমরা মনে করি যে গত 1 বছর যে 41% সুইস ব্যাংকের রিজার্ভের পরিমাণটা বেড়েছে, দ্যাট মিনস আপনার টাকা পাচারটা আগের চেয়ে অনেক বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন যে বিশ্বব্যাপী ডেভেলপ কান্ট্রির মানুষগুলো যত বেশি না সুইস ব্যাংকে টাকা রাখে, তাতে অনেক বেশি কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিংবা যে কান্ট্রিগুলোতে দীর্ঘ সময় ধরে একনায়ক কিংবা ফ্যাসিস্টরা ক্ষমতা আসে, এই সমস্ত কান্ট্রির লোকজনই কিন্তু এই টাকাগুলো বেশি পাচার করেছে। এবং আমরা দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরাই নয়, অতীতে অনেক সরকারি অফিসাররা কিন্তু
তারা আমরা শুনেছি, অফ দ্য রেকর্ডে দেখেছি, বিভিন্ন পত্রিকায় দেখেছি, আমরা দেখেছি, সেগুলো শুনেছি যে কিভাবে তারা এই ঘুষের লেনদেন গুলো তারা দেশের বাইরে করে, তারা বিভিন্ন দেশের ব্যাংকে গুলোর মাধ্যমে করে। তো স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় হঠাৎ 5 তারিখে পতনের পরে এই যে 83 কোটি টাকা, 83 কোটি ফ্রাঙ্ক সম্ভবত এটা হবে, তার চেয়ে বেশি হবে, এই বিশাল পরিমাণ টাকার যে পাচার করেছে, আমরা মনে করি এটা দীর্ঘ সময় দেশের পেশির সরকার থাকার কারণে তার একটা ধারাবাহিকতা মাত্র। আচ্ছা, এবার একটু আসি আমি একটা জিনিস ওনাদের দুইজনের সাথে একটু যোগ করতে চাই এই বিষয়টাতে। আপনি দেখেছেন যে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে তাদের টাকা কিন্তু এখন জব্দ হওয়া শুরু হয়েছে। ইউকেতে জব্দ হয়েছে, সাইপ্রাসে জব্দ হয়েছে, এবং এই যে পাচারকৃত আস্তে আস্তে যত দিন আসছে ইন্টারিম গভর্নমেন্ট থেকে লিগ্যাল স্টেপ নেওয়া হয়েছে, এবং এই লিগ্যাল স্টেপের ফলে বাংলাদেশের আদালত কিছু আদেশ দিয়েছে, যার ফলে বিভিন্ন দেশ কিন্তু সহযোগিতা করছে এবং এই অর্থগুলো তখন তারা জব্দ করা শুরু করছে। এবং এই যাতে এই পাচারকৃত অর্থগুলো সে দেশেই জব্দ না হতে পারে, সেখান থেকে এইটা একটা রিপোর্টেই আমি আজকে দেখলাম যে সেই ধরনের কিছু অর্থ সুইস ব্যাংকে গিয়ে জমা হচ্ছে, যে কারণে আপনার বাংলাদেশিদের ডিপোজিটের সংখ্যা সুইস ব্যাংকে এখন বেশি দেখাচ্ছে। এটা একটা বড় কারণ। আচ্ছা, মোস্তফা ফয়সাল, যেটি আসলে জানতে চাই সেটি হচ্ছে যে সংসদে আমরা দেখছি আপনাদের যারা প্রতিনিধিত্ব করছেন আপনাদের দলের সংসদ সদস্য, এবং কয়েকজন বলছেন যে আমরা জামাতের আগের অবস্থান দেখেছিলাম যে তারা যখন সংসদ সদস্য হবেন তারা শুল্কমুক্ত গাড়ি সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি মেনে নিয়েছেন, কিন্তু তারপরে আবার আপনাদের জোটের একজন নেতা বলেছেন যে সেটি নিতে চান, এবং আপনাদের দলের প্রধান সেটিকে বলেছেন যে ছোটদের কথা আসলে আবদার মেনে নেওয়ার কথা। আবার আমরা দুদিন আগে দেখলাম যে আপনাদের একজন সংসদ সদস্য বলছেন যে ব্যবহার্য অনেক জিনিস আর কি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এগুলো আসলে যদি সংসদের মাধ্যমে তিনি প্রকাশ করছেন যে সেটি সরকারের জায়গা থেকে দিয়ে দেওয়ার, এটিকে আসলে সংসদে আলোচনা করবার জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ করে কি একটু বিরোধী দলের নানা বিষয়ে দাবি দেওয়া কি সামনে চলে আসছে না? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখেছেন যে জামাত ইসলামী আগে থেকেই, নির্বাচনের অনেক আগে থেকেই তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা কোনো ট্যাক্স বিন গাড়ি নেব না, কিংবা সরকারি কোনো ফ্ল্যাট প্লট আমরা নেব না। তো এটা জামাত ইসলামী তারা তাদের নীতির ব্যাপারে অটল ছিল, স্টিল নাও আমি মনে করি তারা এই বিষয়ে একমত এবং তারা এটা নেবে না। যদিও আমাদের জোটের এনসিপির একজনের দাবি ছিল যে আমাদের গাড়ি দরকার, কারণ ইউনেরা উপজেলাগুলোতে আমাদের যেতে হয়, ইউনেরা গাড়ি ইউজ করে, আমাদের বসার জায়গা নেই, আমাদের একটা বাহন নাই। এই ধরনের একটা প্রস্তাব কিন্তু এনসিপির পক্ষ থেকে এসেছিল। এই জায়গায় আমি একটা জিনিস একটু জেনে নিতে চাই মোশাররফ হোসেনের কাছ থেকে, যে যেহেতু আপনারা গাড়ি নিচ্ছেন না, মানে সংসদ সদস্যরা গাড়ি নিচ্ছেন না সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আপনারা কি এই ক্ষেত্রে কোনো ধরনের ভাতা কি পান, অর্থাৎ যানবাহনের কোনো খরচের বিষয়টা কি আসলে সংসদ সদস্যরা আপনারা পান কিনা? না, এখানে কিছুটা খরচ দেওয়া হয় যানবাহনের জন্য, কিছুটা। আচ্ছা, আমরা এরপরে বাকি অংশটুকু আবার আলোচনা করব ওনার কাছ থেকে, ফয়সালের পারভেজের কাছ থেকে বাকি অংশটা শুনে আসি। অর্থাৎ তার মানে কিছুটা হলেও হচ্ছে সংসদ সদস্যরা পান, যেহেতু তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করছে। 70,000 টাকা পান মাসে, মাসে 70,000 টাকা, মাসে 70,000 টাকা আমাদের একজন যাতায়াত ভাতা পান, একজন আমাদের অতিথি বলছিলেন। আচ্ছা, জি বলুন। জি, যে কথাটি বলছিলাম, আসলে জামাত ইসলামী বিষয়ে অটল আছে। যদিও এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আমাদের বাহনের প্রয়োজন কিংবা ধরনের বিষয় রয়েছে, বাট গতকাল যেটি দেখেছি সেটি আমার কাছে মনে হয়েছে যে এখন থেকে প্রথম অধিবেশনে সম্ভবত এমপিদের তাদের যে একটা ফ্ল্যাট দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য যে বরাদ্দকৃত যে বিষয়গুলো যে একজন এমপির মুখে এসেছে, সেগুলো হয়তো বা আরো আগে সেগুলো সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন হয়ে গেলে হয়তো ভালো হতো। কিন্তু এই বিষয়গুলো সংসদে এ পর্যন্ত আসা আমার কাছে মনে হয় উচিত হয় নাই, কারণ এগুলো সংসদ সচিবালয়ের সাথে কথা বলে কিংবা স্পিকারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে এটা সমাধান করে নিলে ভালো হতো আমার কাছে মনে হয়েছে। এই ধরনের বিষয়গুলো একেবারে সিম্পল বিষয়গুলো এভাবে আমরা নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর চেয়ে আমাদের আইন প্রণয়ন সহ জনগণের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়, মানুষ অনেক সমস্যা ফেস করছে, এগুলো যদি আমরা যত বেশি কথা বলতে পারবো মানুষের সমস্যার সমাধান তত বেশি ভালো। হ্যাঁ, কোনো সন্দেহ নেই
এমপিদের অনেক সমস্যা রয়েছে। এমপিরা সরকার থেকে যা পায় তার চেয়ে অনেক বেশি খরচ হয়। আমাদের যে সামাজিক স্ট্রাকচারটা, আমাদের সামাজিক স্ট্রাকচারে ধরেন এখানে মোশাররফ ভাই এমপি হয়েছেন, আমরা যারা এমপি হইতে পারি না, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিচ্ছে লক্ষাধিকের উপরে, তাদের কাছে মানুষের যে রেসপন্সিবিলিটি আছে। একজন এমপি আমরা কাছ থেকে অনেকে দেখছি তার কি পরিমাণ প্রতিনিয়ত সমস্যা ফেস করছে। এমন কোনো দিন নেই 50 জন 100 জন মানুষ তার ব্যক্তিগত সহযোগিতার জন্য আসছে না। এগুলো কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতা, এগুলো কিন্তু তারা সমাধান করতে পারছে না। আমাদের ভালো হতো যে আমাদের এমপিদের ডেভেলপমেন্টের সাথে সম্পর্ক না রেখে এমপিদের বেতন যদি আরো বাড়াইয়ে দিয়ে তাদের আইন প্রণয়নের কাজে যদি পুরোপুরি রাখা যেত, আমার কাছে মানে আরো বেশি ভালো হতো। আজকে মানে আপনি বলছেন এমপিদের বেতন বাড়ালে ভালো হতো? এমপিদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পর্ক না রেখে, মানে যে স্ট্রাকচারে এখন ব্যবহার করা হচ্ছে তাদের ব্যক্তিগত ভাবে তারা সৎ থাকার অনেক করতে। আজকে একটা বিএনপির একজন এমপি সম্ভবত ফরিদপুর থেকে নির্বাচিত ছাত্রদের একসময় নেতা ছিলেন, শহীদুল ইসলাম বাবুল ভাই হবে সম্ভবত, উনি বলছিলেন যে আমাদেরকে যে পরিমাণ খরচ, যে একজন এমপি কে সৎ জীবনযাপন করা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক বেশি মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় স্ট্রাকচার, সামাজিক স্ট্রাকচার কিন্তু এর সাথে এখনো অ্যাডাপ্ট করে নাই। এই জন্য এগুলো আমাদের চিন্তা করতে হবে যে এমপিদেরকে আমরা শুধুমাত্র আইন প্রণয়নের জন্য ব্যবহার করবো নাকি ডেভেলপমেন্টের কাছে এঙ্গেজ রাখবো। যদি সামাজিক রাজনৈতিক সবকিছু যদি এঙ্গেজ রাখি, মানে আপনি এমপিদের ব্যক্তিগত আসলে সুযোগ সুবিধা বা তাদের বা উন্নয়নের কথা আসলে বলছেন, তাই তো? আপনার কাছে মনে হয় যে আইন প্রণেতা হিসেবে তাদের কাজের থেকে তাদের ব্যবহার্য জিনিসপত্র সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দিলে বোধহয় ভালো হতো। কিন্তু এইটি কি রাজনীতির আসলে একটি ধারা আসলে আগের মতো হয়ে যাচ্ছে কিনা? আমি একটা জিনিস একটু এখানে যোগ করতে চাই। এগুলো খুব বিব্রতকর একটা বিষয় যে এমপিরা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে সংসদে কথা বলেন। ওনারা কিন্তু জনগণের সেবা করবেন সেটা অঙ্গীকার করেই জনগণের কাছ থেকে ভোট নিয়েছেন। এখন সেবা করার জন্য ওনারা কিন্তু কোনো কন্ডিশন সেট করেননি যে আমি এই কন্ডিশন ফুলফিল হলেই মাত্র আমাকে যদি মাইক্রোওয়েভ দেওয়া হয় তাহলেই কিন্তু আমি আপনাকে সেবা করতে পারবো, না হলে পারবো না। এই ধরনের কোনো কন্ডিশন কিন্তু ওনারা সেট করেনি। ওনারা আনকন্ডিশনালি মানুষের কাছে গিয়েছেন, গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন, বলেছেন তাদের সমস্যা তারা সমাধান করবে। মানুষের কাছে ভোট চেয়েছেন, মানুষের সেবা করবেন বলে তারা মানুষ তাদেরকে সংসদে ভোট দিয়ে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন। এখন মানুষের সমস্যার কথা না বলে বা মানুষের সুযোগ সুবিধার কথা না বলে ওনারা যখন নিজের সুযোগ সুবিধার কথাটা সংসদে বেশি করে বলেন তখন এটা খুব দৃষ্টিকটু লাগে, উনি যে দলেরই সংসদ সদস্য হন না কেন। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর যে সংসদীয় দল আছে তাদের বৈঠকে, এখানে একজন সংসদ সদস্য আছেন মোশাররফ ভাই, তাদের বৈঠকে এগুলো আলোচনা করা উচিত এবং দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ওনারা যদি সংসদে যান, ওনারা কোন বিষয়ে কথা বলবেন, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের সমন্বয়ের ঘাটতি থাকে বা কেউ এই ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে সংসদে কথা বলতে পারেন। এবং দল নিজে তো উনি বিব্রত হন, দলকে বিব্রত করেন, ওনার দলের কর্মী সমর্থক যারা আছে তারা বিব্রত হয়, সাধারণ মানুষও আসলে বিব্রত এবং একই সাথে বিরক্ত বোধ করে এই যখন ওনারা এ ধরনের অপ্রয়োজনীয় বা ব্যক্তিগত বিষয় নিয়ে সংসদে কথা বলেন। সংসদ সদস্যদের আসলে পাঠানোই হয়েছে মানুষের হয়ে কথা বলার জন্য, ওনাদের নিজেদের সুযোগ সুবিধার জন্য না। নিজেদের সুযোগ সুবিধা ওনারা যদি একটু হোমওয়ার্ক করে যান, এটা তো আপনার নিয়ম কানুনের মধ্যেই আছে ওনারা একজন সংসদ সদস্য হিসেবে কি কি সুযোগ সুবিধা প্রাপ্য, সেটা যদি ওনারা হোমওয়ার্ক করে, ভাই যেটা বলেছেন যে সংসদ সচিবালয়ের সাথে কথা বলে ওনারা ওনাদের নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী যা প্রাপ্য সেটা বুঝে নেন, তাতে দোষের কোনো কিছু নেই, কারণ এটা রাষ্ট্র তাকে দিচ্ছে তার কাজ করার জন্য। কিন্তু এর বাইরে রাষ্ট্রের যেখানে আইন প্রণয়নের কথা বলা উচিত, যেখানে মানুষের সমস্যাগুলো তুলে ধরা উচিত এবং মানুষের আইন প্রণয়ন নিয়ে ডিবেট হওয়া উচিত। রাষ্ট্রের অনেক সমস্যা আছে, বাংলাদেশ তো একটা দারিদ্র্যপীড়িত একটা এখন ভঙ্গুর অর্থনীতির একটা দেশ, এখানে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য বিরোধী দল সরকারকে পরামর্শ দিতে পারে বা সরকারের কোনো ভুল পদক্ষেপ থাকলে সেটা নিয়ে কথা বলতে পারে। কিন্তু সেটা না নিয়ে আমরা যদি দেখি যখন আমাদের একজন সংসদ সদস্য বলেন যে বাজেট হওয়া উচিত মাত্র 6,000 কোটি টাকা, তখন বোঝা যায় যে আমাদের মাননীয় সংসদ সদস্যের বাজেট নিয়ে কোনো হোমওয়ার্ক নেই। এবং আমাদের কেউ যদি ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে উনি যদি কথা বলে, দেখা গেল যে উনি ওনার নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কেই ভালোভাবে রিসার্চ করেননি, উনি জনগণের
সমস্যা নিয়ে রিসার্চটা কী করবেন। তো এগুলা আসলে একজন সংসদ সদস্যর কাছ থেকে যখন আসে, আমি দুঃখিত মোশাররফ ভাই আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, উনিও সংসদ সদস্য, যখন ওনারা এগুলো নিয়ে কথা বলেন মানুষের কথা বাদ দিয়ে, তখন আমরা নাগরিক হিসেবে খুব অবশ্যই কষ্ট পাই। কষ্ট পাই। এ বি এম মোশাররফ হোসেন, আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে কি জামায়াতের সংসদ সদস্যদের নানা ধরনের ব্যক্তিগত চাওয়া পাওয়া কি সংসদের এটা কি বলবো আমরা যে দেখা যাচ্ছে? আমি একটু যদি বলি তাহলে ব্যাপারটা মানে জি, স্পষ্ট হবে। আসলে ব্যাপারটা কিন্তু যেভাবে উপস্থাপন করা হয়েছে ব্যাপারটা কিন্তু তা না। আপনি দেখেন যে এমপিদের, আমি এখানে দুইজন নেতা আছে বা আপনিও আছেন, একজন এমপি প্রতিদিন যেভাবে সাধারণ মানুষকে তার ফেস করতে হয়, সেখানে এমপিদের জন্য যে সুযোগ সুবিধা, আমি তো বর্তমানে সংসদ সদস্য আছি, আমি দেখেছি এটা কিন্তু আসলে খুবই অপ্রতুল। আপনি একজন এমপিকে আমি মাসের সম্মানী দেওয়া হয় মাত্র 55,000 টাকা। এটা বাংলাদেশে আপনি যদি, আমি এমপিদের ছোট করতে চাই না, আপনি দেখেন অন্য যারা সরকারি চাকরি করে বা করে একটু স্ট্যাটাস আপনি চিন্তা করেন 55,000 টাকা দিয়ে একটা লোক কিভাবে তাকে মেনটেন করতে হয়। আর আজকালকার যুগে আপনি স্বীকার করবেন, এখানে আজাদ ভাই আছে অথবা মোস্তফা ফয়সাল বা দর্শকরাও দেখছে যে আমরা যারা এমপি সব ভোরবেলা ঘুমাতে আপনি উঠবেন, ড্রয়িং রুমে দেখবেন যে 2, 4, 20, 25, 50 জন বসে আছে। কারোর ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার, কারো মেয়ের বিয়ে দেওয়ার জন্য ট্রিটমেন্ট সহযোগিতা দরকার, কারো ঔষধ কিনতে হবে, কারো এই সমস্যা আছে। এগুলো রিয়েলিটি, এগুলো আমি বলছি না যে এগুলো এমপিদের কিন্তু ফাংশন না, কিন্তু রিয়েলিটি এগুলি কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। আজকে আজকে যে স্ট্যাটাস যখন এখানে একটা কথা হচ্ছে গাড়ি নিয়ে, আমরা কিন্তু ধরেন আমাদের দল থেকে বা জামাতে ইসলামের দল থেকে বলা হয়েছে এবার গাড়ি পোলোটা আমরা নেবো না, ওকে, আমরা কিন্তু এটা মেনে নিয়েছি এবং এখন পর্যন্ত এটা নিয়ে কেউ কথা পায়নি। কিন্তু যেই প্রসঙ্গটা সংসদে আলোচনা হয়েছে সেটা হলো যদি একজন ইওনো তার আপনার প্রশাসনিক ক্রম অনুসারে তার অবস্থানটা কোথায় আপনি দেখেন, অথচ দেখবেন তার জন্য কিন্তু একটা পাজরো গাড়ি আছে, তার জন্য একজন সিকিউরিটি আছে, তার জন্য একটা অফিস আছে। কিন্তু একজন এমপি সাহেব কিন্তু সচিবের উপরে তার মর্যাদা, কিন্তু তার এই ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু নাই। সে শুধু ধরেন তার একটা নির্বাচনী এসে একজন এমপির একটা তো আছেই, অনেক এমপির 2টা 3টা পর্যন্ত তার উপজেলা আছে। কিন্তু এটি তো সরকারি ভাবেই তো সিদ্ধান্ত হয়েছে, আর মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন। আমি সিদ্ধান্তকে আমি তো মেনে নিয়েছি, কিন্তু আমি রিয়েলিটি কথাটা বলছি। তাকে মুভ করতে কিন্তু ওখানে খুবই সংকট তার মোকাবেলা করতে হয়। সেখানে তো কিছুটা আর্থিক সহায়তাও তো দেওয়া হচ্ছে। এই টাকায় আপনি 60,000 টাকা যদি আপনি একটা ড্রাইভার রাখেন, কত টাকা বেতন দিতে হয়? ডেইলি একজন এমপির মিনিমাম তৈল কিনতে 1 থেকে 2,000 টাকা লাগে। কত টাকা লাগে মাসে? এইগুলা আপনি 70,000 টাকা কি আপনি নিজে বলেন। তো সুতরাং এই সংকট আছে, আমি এগুলো নিয়ে বিতর্ক করতে চাই না। আমি কিন্তু এই সংকটগুলি আছে এগুলিকে মেনে নিয়ে কিন্তু এমপিরা কিন্তু এই সার্ভিসগুলি দিয়ে যাচ্ছে। এখানে যে প্রসঙ্গটা উত্থাপন হয়েছে যে মাইক্রো ওভেনের, এইটা হলো কি আমাদেরকে যেই আপনার ন্যাম ফ্ল্যাট বলেন বা থাকার জন্য যেগুলি দেওয়া হয়, ওগুলো কিন্তু ওখানে কিছু প্রায়োরিটি আছে যে এই জিনিসগুলি পাবে এমপিরা। কিন্তু আপনি দেখবেন 5 তারিখের পর সংসদ ভবন, এই যে ন্যাম ফ্ল্যাট, এগুলো কিন্তু সব লুট হয়ে গেছে। এখনো পর্যন্ত অনেক এমপি কে প্রস্তুত করে দিতে পারে নাই। তাদের কারো খাট নাই, কারো পর্দা নাই, কারো ফ্যান নাই। এই সংকটটার কথাটা উনি ওখানে বলেছেন, কিন্তু এইটাকে নানা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ওখানে কিন্তু ডাইরেক্ট যে কথাটি ফয়সাল বলেছে ওখানে কিন্তু বলা হয়েছে যে যদি আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আপনি সংসদ সচিবালয়ের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনার এই সংকটটা সমাধান করে দেবে। আমার মানে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি কিন্তু মনে করি না। আচ্ছা, কিন্তু যে প্রসঙ্গটি আসলে আমাদের একজন অতিথি বলছিলেন যে এটি সংসদে না বলে সংসদীয় কমিটিতে আলোচনা করলে পরে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমি একমত, 100% একমত। এখানে একটা বিষয় মোশাররফ ভাই, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করছি। প্রথমত এমপি যিনি হন, এটা তো কোনো চাকরি নয়, এটা হচ্ছে আপনার স্বেচ্ছা শ্রম দিচ্ছেন আপনি, এবং আপনি স্বেচ্ছা শ্রম দিবেন এই অঙ্গীকার করেই কিন্তু আপনি মানুষের কাছে গিয়েছেন, মানুষের কাছ থেকে ভোট চেয়েছেন। সো এবং একজন এমপির সুযোগ সুবিধা কি সেটাও আপনারা যখন এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমপি পদে, তখন আপনারা সেটা
জেনেছেন এবং একজন এমপিকে কী কী কাজ করতে হয় বাংলাদেশের বাস্তবতায় সেটাও জেনেছেন। সেটা নিয়ে এখন তার নির্বাচনী এলাকায় এমপিদের জন্য যদি বিশেষ বরাদ্দের বিধান আছে, অনেক সময় আমরা দেখেছি সেই বরাদ্দ থেকে ওনারা মানুষকে সহযোগিতা করার জন্য করতে পারেন। না সেটা তেমন একটা নাই আজাদ ভাই, আপনি তেমন একটা সেটা না থাকলে নাই, কিন্তু আপনারা তো এটা জেনেই আপনারা সবাই এমপি হয়েছেন এবং আপনাদের বেতন থেকে আমি বলছি আপনাকে রিয়ালিটিটা কি এটা বলছি না, রিয়েলিটিটা খুব কঠিন। আমাদের মতো একটা গরিব দেশ, এখানে আমরা যখন একজন এমপি আপনার নির্বাচিত করি, আমরা জানি যে ওনারা আইন প্রণেতা, ওনারা আইন প্রণয়ন নিয়ে কাজ করবেন, সেটা ওনারা সবাই জানেন। এবং কিন্তু আপনার অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে অনেক এমপি যারা পরের নির্বাচন করেন এবং যখন ওনারা হলফনামা দাখিল করেন, তখন দেখা যায় যে ওনাদের সম্পদ নাটকীয়ভাবে অনেক বেড়ে যায়। একটা দুইটা নির্বাচনের মধ্যে আপনার যে সময়টুকু থাকে তাতে দেখা গেল যে, এটা আমি অতীতের কথা বলছি, আমাদের বর্তমান এমপিরা নিশ্চয়ই এ বিষয়ে সতর্ক থাকবেন। তার মানে হচ্ছে যে এমপিদের ইনকামের কিছু স্টেবল সোর্স থাকে বলেই কিন্তু তাদের সম্পদ এভাবে বাড়ে। কারো ক্ষেত্রে কয়েকশো গুণ সম্পদ বাড়ারও আমরা দেখেছি এমপি থাকা অবস্থাতেই। ওই যে 55,000 বা 70,000 টাকা বেতন দেয়, ওটা দিয়ে ওনার জীবন চলে না। ওনার জীবন চলার জন্য অন্য ব্যবস্থা থাকে, না হলে ওনাদের সম্পদ এভাবে কিভাবে বাড়ে। সো ওনারা যদি চান, ওনারা যেহেতু জনসেবার অঙ্গীকার করেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওনারা চাইলে ওনাদের ব্যক্তিগত তহবিল থেকেও মানুষের জন্য খরচ করতে পারেন, কারণ ওনারা তো মানুষের প্রতিনিধি, তাই না? মানুষ ভালোবেসে ওনাদেরকে সংসদে পাঠিয়েছে। সো এই ভালোবাসার তো কিছুটা মূল্য থাকতেই, তাকে দিতে হতেই পারে। কিন্তু রাষ্ট্রের কাছ থেকে যদি আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন, সেটা নিয়ে যদি সংসদে জনগণের সামনে জনগণের কথা না বলে আপনার কথাটা বলেন, সেটা বিব্রতকর। আপনার এইটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু আপনার টোটাল সংসদ পরিস্থিতিগুলো দেখেন। আমি অবশ্যই কিন্তু তার নিজের এলাকা কিভাবে উন্নয়ন করা যায়, সমস্যাগুলি কি আছে, আপনি নিজে ফেস করে এসেছেন। এটা ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেখেছেন যে গত আওয়ামী লীগের গভর্নমেন্টের আমলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে। সঙ্গে এই জায়গা থেকে তুলে নিয়ে আসা কিন্তু একটা রিয়েলি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমার মনে হয় মোশাররফ ভাই, আপনি আমার সাথে হয়তো একমত হবেন, আওয়ামী লীগের আমলে এমপিদের যে চরিত্র ছিল বা আওয়ামী লীগ আমলের এমপিদের যে আচরণ আমরা দেখেছি, সেটা কোনো আদর্শ উদাহরণ হতে পারে না। কারণ সেটা একটা স্বৈরাচারী সরকারের এমপি এবং বিনা ভোটের এমপি, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, তারা জনগণের ভোটেও নির্বাচিত হয়নি, জনগণের কাছেও তারা যায়নি। কিন্তু এখন যারা এই মুহূর্তে আমাদের জাতীয় সংসদে আছেন, এরা কিন্তু বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এখানে এসেছেন এবং তাদের প্রত্যেকের জনগণের কাছে অনেক বেশি দায়বদ্ধতা আছে। সো আওয়ামী লীগের আমলের উদাহরণগুলো আমরা পাশে রেখে আমরা যদি বর্তমান সংসদের আমাদের যারা মাননীয় সংসদ সদস্য আছেন, তারা যদি নতুন উদাহরণ তৈরি করতে পারেন, কারণ আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকেই কিন্তু আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার জন্য কাজ করছি এবং আমরা বিশ্বাস করি যে এই সংসদটাই তো আমাদের শেষ না, সামনে আরও অনেকগুলো সংসদ নির্বাচন হবে। আমাদের এই সংসদে যারা নির্বাচিত হয়েছে এত বড় একটা বিপ্লবের পরে, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, ওনারাই আসলে পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবেন ওনাদের কাজের মধ্যে দিয়ে। কিন্তু ওনারা যদি সেটা না করতে পারেন, তাহলে শুধুমাত্র এই জেনারেশন যে সাফার করবে তা না, ফিউচার জেনারেশনও কিন্তু অবশ্যই। এবং যে পরিবর্তনের কথা আসলে আমরা বলছি, সেটি পুরোপুরি আসলে আসবে না। আমরা যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে হামের পরিস্থিতি নিয়ে। কারণ হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন যেই পরিসংখ্যান সরকারি হিসেব অনুযায়ী, সেটি হচ্ছে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 666 জনে, যেটি হচ্ছে আজকেও 5 জন শিশু মারা গেছে। সরকারের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল শিশু টিকা দেবার হামের, সেটি 4 লাখের বেশি শিশুকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু তারপরেও এই শিশু মৃত্যুর সংখ্যাটি কোনোভাবেই কমানো যাচ্ছে না। সামনের দিনগুলোতে কমে আসবে কিনা, এটি একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবার মোশাররফ হোসেন, যেটি সাধারণ মানুষের এক ধরনের উদ্বেগের জায়গা, টিকার প্রক্রিয়া চলছে, কিন্তু একই সাথে মারা যাওয়ার সংখ্যাটি কোনোভাবে কমছে না। সেই হিসেব করে অনেকেই বলছেন যে টিকার যে মান, সেটি এখনকার যে হামের যে লক্ষণ, তার সাথে অনেকটা সাংঘর্ষিক। অর্থাৎ হামের লক্ষণের সাথে টিকার যেই কার্যকারিতা, সেটি পুরোপুরি আসছে না বলে অনেক টিকা দেওয়া শিশুও মারা যাচ্ছে। না, আপনি দেখবেন, আমরা একটা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশে হামের
এই টিকার একটা ব্যাপক অভাব আমরা লক্ষ্য করেছিলাম, বিশেষ করে যেটা আমরা দেখেছি যে প্রায় বিগত 2 বছর থেকে টিকা বাংলাদেশে আমদানি করা হয়নি। এখন তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় এই অবস্থাটা সবচেয়ে বেশি হয়েছিল যে টিকা আনা হয় না, যার কারণে বাংলাদেশে এই টিকা হামের প্রাদুর্ভাবটা দেখার পরও আমরা কিন্তু টিকা দিতে পারি না। কিন্তু যখন এটা প্রকাশ পেলো তখন আমরা দেখেছিলাম, দেখুন আমরা তখন একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি দেখবেন ইউনিসেফ আমেরিকার সহায়তায় কিন্তু বাংলাদেশের টিকাকে আমরা সংগ্রহ করতে পেরেছি এবং প্রত্যেকটি হাসপাতালে টিকা কিন্তু মজুদ আছে। এখন আপনি বলতে পারেন আমরা যে কোনো রোগ অনেক সময় দেখি ভেরিয়েন্ট চেঞ্জ হয়, যে এই যেমন আমরা হঠাৎ এক সময় কিন্তু হঠাৎ করোনা, যেটার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না, এখন হামের ভেরিয়েন্টটা কি এটা নিয়ে হয়তো নতুন ভাবে হয়তো আবার গবেষণা করতে হবে যে এটা কি কারণে যে ভ্যাকসিনটা যে হয়তো মারা যাচ্ছে, এটা আমাদের কারোই কাম্য না, কিন্তু এই মৃত্যুর হারটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং এই এদের জন্য কিন্তু নতুন আইসিইউ শোনেন। জি, আমরা ফিরবো আবার আপনার কাছে। মোস্তফা ফয়সাল, আপনার কাছে জানতে চাই, হামি শিশু মারা যাওয়ার সংখ্যাটি 600-650 তো আসলে এর মধ্যে পেরিয়ে গেছে। ব্যবস্থাপনাটা নিয়ে আপনার কাছে কি মনে হয় যে সরকার এখন পর্যন্ত যে ব্যবস্থাপনার মধ্যে আছে সেটি কি সঠিক, নাকি আসলে আরো অনেক বেশি ব্যবস্থাপনাটা জোরদার করা দরকার ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে এখন পর্যন্ত হামের প্রাদুর্ভাব যেভাবে বেড়ে যাচ্ছে, চলে আসছে, কিংবা মৃত্যুর হার যেভাবে কন্টিনিউ আছে, এটা অনেকটা কমেছে। এটা নিঃসন্দেহে টিকা দেওয়া হচ্ছে, টিকা চলছে, টিকার রিজার্ভ রয়েছে, কিন্তু এরপরে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, যা আমাদের জন্য এটা কারোর কাম্য নয়। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকার চেষ্টা করছে, আগের চেয়ে শুরুর দিকে কিছু মিসম্যানেজমেন্ট ছিল, এটা মোশাররফ ভাইও বলেছেন, কিছুটা হয়তোবা প্রাথমিকভাবে সরকার কেবল হয়েছে, কিছু মিসম্যানেজমেন্ট ছিল। এখন সরকার অনেকটা গুছিয়ে এসেছে আমার কাছে মনে হয়। আরো কিভাবে আমার কাছে মনে হয় এই টিকা দেওয়ার পরেও কেন বাচ্চারা মারা যাচ্ছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এবং আক্রান্ত রোগীরা, বাচ্চারা যেন যথাযথভাবে আইসিইউ সেবাটা পায় এবং অন্যান্য যে সেবাগুলো রয়েছে এগুলো পায়, এটা মনে হয় গভর্নমেন্ট দ্রুত ইনশোর করতে পারলে আমার মনে হয় মৃত্যুর হারটা আরো কমানো সম্ভব। এবং যে বিষয়টি একটু আগে আপনি বলেছেন, আমি বলেছি, যে টিকা দেওয়ার পরে যে বাচ্চাটা মারা যাচ্ছে, এটা কিন্তু আমাদের যে অশনি সংকেত। এটা কি কারণে হচ্ছে, এটা মনে হয় সরকারের আরো সিরিয়াসলি নেওয়া দরকার। আপনি আইসিইউর কথাটি বলেছেন, এবার মোশাররফ হোসেন, আইসিইউ নিয়ে আমরা এর আগে যে বিভিন্ন প্রতিবেদনে বা গণমাধ্যমে সংবাদ হয়েছে যে বিশেষ করে যখন গ্রাম থেকে বাচ্চা নিয়ে শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে এই আইসিইউর সাপোর্টের জন্য আসেন রোগী এবং পরিবারের স্বজনরা, সেখানে তখন হচ্ছে আইসিইউর সংকটটি খুব প্রকট আকারে দেখা দেয় এবং আমরা দেখেছি যে অনেক বাচ্চা আসলে শেষ পর্যন্ত আইসিইউতে ভর্তি হতে না পেরে ফিরে যেতেও হয়েছে। সেখানে আপনার কাছে কি মনে হয় আইসিইউ সংখ্যা এখন বাড়ালে কি চিকিৎসা কি তারা পাবেন? কারণ এরই মধ্যে তো শিশুটি আক্রান্ত, তার তো এখনই আইসিইউটা দরকার হবে। এই জায়গায় কেন হচ্ছে আমরা মাত্র শুনছি যে আরও নতুন করে আইসিইউর সংখ্যা বাড়ানো হবে বা হাসপাতালগুলো নতুন করে আবারও হচ্ছে সেটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা করোনার সময় যেমন দেখেছিলাম যে একেবারেই বিশেষায়িত করে ফেলা হয়েছিল বিভিন্ন হাসপাতালগুলোকে, এরকম করে আমরা ব্যবস্থাপনা করলে পরে কি এই সুবিধাটা পেত সেই শিশুগুলো? কাকে বললেন? আপনাকে বলেছি। ও সরি, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা বাংলাদেশ যেমন ঢাকা মেডিকেলের মতো জায়গায় মাত্র 8টা কি 12টা মাত্র আইসিইউ আছে, যেখানে আপনি দেখবেন যে রোগীর সংখ্যা কত বেশি। আপনি ঢাকা মেডিকেলে যে দোকান ফ্লোরে, সিঁড়িতে, এই জায়গায় এখন রাতারাতি তো আর আপনার আইসিইউ তৈরি করা সম্ভব না। এই সংকট আমাদের আগে থেকে ছিল। আপনি দেখবেন যে আমি যে কথাটা এর আগে বলতে চেয়েছিলাম, আমাদের সংসদে এটা তো দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশনে যখন সাধারণ আলোচনা হচ্ছিল 300 এমপি কিন্তু বক্তৃতা রেখেছে, আমি একজন এমপি দেখি নাই উনি ওনার এলাকার স্বাস্থ্য হাসপাতালের সমস্যার ব্যাপারে কথা বলে নাই। ডাক্তার নেই, আইসিইউ নেই, নার্স নেই, পরিচ্ছন্ন কর্মী নেই, হাসপাতালে বেডের সংখ্যা নেই এবং হাসপাতালের ঔষধ যে সরকারের কাছ থেকে একটা ঔষধ সরবরাহ করা আপনি জানেন, সেই পর্যাপ্ত ঔষধ নাই। অর্থাৎ এই সমস্যা তো আপনার রাতারাতি সমস্যা সংকট সমাধান করা সম্ভব না। আজকে বাংলাদেশে আপনি প্রায় 20 কোটি লোক,
এই আমাদের স্বাস্থ্য সেবার অবস্থা কতটুকু আপনাকে এইটা তো বিশ্লেষণ করতে হবে। আমরা একটা স্বাভাবিক একটা কথা বলতে পারি যে সরকার কি করে, সরকার তো ট্রাই করছে। আপনাকে দেখবেন যে সরকারের ভূমিকার ক্ষেত্রে কোনো গাফিলতি আছে কিনা, সরকার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কোনো মানে আপনি দেখেন একটা হাসপাতালের আইসিইউ বাড়াতে হলে, শয্যা বাড়াতে হলে সেইটা একটু সময় দরকার। ইতিমধ্যে কিন্তু বিএনপি সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে বাংলাদেশে 50 শয্যার যে হাসপাতালগুলি আছে, আমাদের 495টি উপজেলা, প্রতিটি হাসপাতাল 50 থেকে 101 শয্যা করা হবে। এখন এটা ঘোষণা হয়েছে, সরকার কার্যক্রম গ্রহণ করবে। রাতারাতি তো আপনার এটা শয্যার সংখ্যা বাড়াতে পারবেন না, বিল্ডিং এর সংখ্যা বাড়াতে পারবেন বা আইসিইউ তৈরি করতে পারবেন এটা, অথবা ভেন্টিলেটর তৈরি করতে পারবেন না, এগুলো সময় লাগবে। আমরা আশা করি যে এই উদ্যোগ সরকার গ্রহণ করেছে, হয়তো খুব মিনিমাম 2-3 বছর লাগবে, এর নিচে আপনি কিন্তু এটা পারবেন না। এই 2-3 বছরের মধ্যে আপনার কাছে কি মনে হয় আবুল কালাম আজাদ, যে টিকা আমরা হয়তো শুরু করেছি কিন্তু সংক্রমণের সংখ্যাটাকে আমরা কমিয়ে আনতে পারবো? এখানে কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এইটাকে দেখতে হবে যে কেন এই টিকাটা কার্যকরী হচ্ছে না। এটা কি এই যে রোগের যে ভেরিয়েন্ট, এইটার সাথে এই টিকার কতটুকু অ্যাডজাস্টমেন্ট হয়, অথবা কত এর চেয়ে রোগের মাত্রাটা বেশি কিনা, এগুলি আমার মনে হয় যারা এক্সপার্ট বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে মতামত দিতে পারবে। মোশাররফ ভাই অনেক কথা বলেছেন। হাম নিয়ে আমি টিকার প্রসঙ্গটা এসেছে, খুব বেশি ডিটেলসে যাওয়ার সুযোগ হয়তো এখানে নেই। একটা কথা শুধু বলবো যে উনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় টিকা ছিল না, টিকা দেয়নি। ইন্টারিম গভর্নমেন্টে আনা টিকাটাই কিন্তু আসলে আপনার এই যে ক্যাম্পেইনটা হলো বা এই টিকাটা সর্বশেষ আজাদ ভাই, এই টিকাটা ইউনিসেফের মাধ্যমে পরবর্তী আমেরিকা থেকে কালেক্ট করা হয়েছে। না, আমাকে একটু বলতে দেন। আমার মনে হয় আপনার এই তথ্যটাতে একটু ভুল আছে। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আইসিইউর ব্যাপারে উনি ঠিকই বলেছেন যে আইসিইউর ফ্যাসিলিটিস তো ওভারনাইট বাড়ানো সম্ভব না, কিন্তু এখানে ইস্যুটা আইসিইউ না। এখানে আপনি যদি দেখেন যে সংক্রমণের সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে, এবং এই সংক্রমণ আপনি হাম কিন্তু খুবই সংক্রামক একটা ব্যাধি, একজনের কাছ থেকে 25 জন সংক্রমণ হতে পারে। আপনার টিকার ক্ষেত্রে যেমন টিকা দেওয়ার পরেও তো ইমিউনিটি তৈরি হতে কিছুদিন সময় লাগে, সাথে সাথেই ইমিউনিটিটা তৈরি হয় না। কিন্তু সংক্রমণ প্রতিরোধটা আসলে এই বিষয়ে সরকারের আরেকটু যত্নবান হলে আমার মনে হয় যে এই সংক্রমণের সংখ্যাটা হয়তো এই হটস্পটগুলো কমিয়ে আনলে, বা আপনার সংক্রমিত শিশু তাকে একটু আইসোলেট করা গেলে, তাহলে হয়তো বা সংক্রমণের সংখ্যাটা আমরা কমিয়ে আনা যেত। আর টিকার যে মান, সেটা যেহেতু টিকা ইউনিসেফই সরবরাহ করেছে এবং বরাবরই তারাই সরবরাহ করে থাকেন, সো টিকার মান ইউনিসেফকে তো আমরা বিশ্বাস করি যে তারা মানসম্মত টিকাই দিবে। এটা আওয়ামী লীগ সরকারের সময় যেমন করোনার টিকা নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করা হয়েছিল, আমরা দেখেছি যে আপনার সালমান এফ রহমানের কোম্পানিকে দেওয়া হয়েছিল যে করোনার টিকা নিয়ে আসার জন্য নিম্নমানের করোনার টিকা আনার একটা চেষ্টা হয়েছিল, বা সেটা নিয়ে একটা ব্যবসায়িক একটা চেষ্টা ছিল। কিন্তু এক্ষেত্রে ইউনিসেফ আপনার টিকা সরবরাহ করেছে। আমরা মনে করি যে বা বিশ্বাস করি যে টিকা মানসম্মত, কিন্তু ইমিউনিটির ক্ষেত্রে এই টিকা বা নতুন করে অন্য টিকা আনতে হবে কিনা, বা টিকার ধরন চেঞ্জ করতে হবে কিনা, এটা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা আপনার এটা ভেবে দেখবেন। কিন্তু এই মুহূর্তে আসলে প্রায়োরিটি হওয়া উচিত যে সংক্রমণটা কমিয়ে আনা। সংক্রমিত শিশুর সংখ্যা যদি কমিয়ে আনা যায়, তাহলে আমার মনে হয় যে এই বিপদটা থেকে আমরা আস্তে আস্তে উদ্ধার হতে পারবো। আর হেলথ ফ্যাসিলিটিস, যেটা মোশাররফ ভাই বলেছেন, সেটা যথার্থ। হেলথ ফ্যাসিলিটিস ওভারনাইট ডেভেলপ করা সম্ভব না। সরকার যদি এখন উদ্যোগী হয়, 5 বছর মেয়াদী সরকার, তাহলে নিশ্চয়ই সরকার তার মেয়াদের মধ্যেই আমরা দেখতে পাবো যে আমাদের স্বাস্থ্য সেবাটা এই মুহূর্তে যে অবস্থায় আছে, আগামী 5 বছর পরে যখন আমরা নির্বাচন হবে, তখন একটা অবশ্যই আমরা আসলে সেই ফলাফলের দিকে তাকিয়ে থাকলাম। গোলাম মুর্তজা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই গোলাম মুর্তজা যুক্ত হয়েছেন আমাদের সাথে। 14টি দফা আমরা দেখেছি এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
এবং আমরা যদি আসলে একটু জানতেই চাই যে আপনার দৃষ্টিতে কি মনে হয় এই ইরান চুক্তিটি সামনের দিনে কি আসলে বাস্তবায়িত হবে, নাকি এখানেও এক ধরনের ধোঁয়াশার মধ্যে থাকতে হবে যে হবে কি হবে না? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে ধোঁয়াশার মধ্যে থাকার কোনো সুযোগ নেই। এই চুক্তিটি একটা প্রেক্ষাপটে গিয়ে করতে হয়েছে এবং চুক্তি হবার পরিপ্রেক্ষিতে 60 দিনের একটি সময়সীমার ব্যাপার আছে এবং সেই সময়সীমার মধ্যে অনেকগুলো কাজ হতে হবে। তো সেই কাজগুলো ধাপে ধাপে হবে, একবারে সবগুলো হয়ে যাবে না। তো সেই কাজগুলো যেহেতু ধাপে ধাপে হবে, সুতরাং এখানে ধোঁয়াশায় থাকার কোনো সুযোগ নাই। এটা বাস্তবায়ন হবে অথবা হবে না। তো যে পরিপ্রেক্ষিতে চুক্তি হয়েছে, এই চুক্তির 3টি পক্ষ থাকার কথা ছিল, কিন্তু আসলে 2টি পক্ষ, আসলে বাস্তবে আসলে 2টি পক্ষই। এখানে ইসরায়েল যেহেতু প্রথম আক্রমণের নেতৃত্ব দেয় ইরানে, যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন করে অথবা যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়ে আক্রমণ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণটা যৌথভাবে করে, ইসরায়েল এবং ইরান। আর একা প্রতিপক্ষ হিসেবে ইরান সেটাকে ঠেকানোর চেষ্টা করে এবং পাল্টা আক্রমণ করে। এখানে মজার ব্যাপার হচ্ছে, চুক্তিটি হচ্ছে 2টি দেশের মধ্যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তিটি হচ্ছে। এখানে চুক্তি পর্যায়ে এসে, চুক্তি তো ঠিক নয়, এমওইউ একটা সমঝোতা স্মারক, তো সেই সমঝোতা স্মারক যখন স্বাক্ষর হচ্ছে, যখন এটা নিয়ে আলোচনা চলছে, এই পুরো সময়টার মধ্যে ইসরায়েল অনুপস্থিত। এটি এর একটি বিস্ময়কর দিক এই কারণেই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, সামরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, ইসরায়েলের যে যুক্তরাষ্ট্রের প্রতি যে নির্ভরশীলতা, সবকিছুর সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সময়ে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে দেখলো, ইসরায়েলকে যেভাবে ট্রিট করলো, সেটা একটু এই সামগ্রিক সম্পর্কের সঙ্গে এটা একটু বেমানান, এটা ঠিক পুরোপুরি ভাবে মেলে না। কিন্তু এই রকম পর্যায়ে গিয়ে একটা এমইউ স্বাক্ষর হয়ে গেল। এখন এই এমইউ স্বাক্ষরের কয়েকটি বাস্তবতা হয়তো সামনে এনেছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কয়েকটি বাস্তবতা সামনে আছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের যে মিড টার্ম ইলেকশন, মধ্যবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনের সময় গিয়ে, নির্বাচনের আগে দিয়ে রিপাবলিকান পার্টি এক ধরনের চাপে আছে। এখন যেরকম কংগ্রেস এবং সিনেট 2টি রিপাবলিকান পার্টির দখলে আছে, সেখানে 2 জায়গাতেই তার সংখ্যাগরিষ্ঠতা আছে, সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা আছে, কংগ্রেসেও সংখ্যাগরিষ্ঠতা আছে। এখন মধ্যবর্তী নির্বাচনে গিয়ে যদি 2টিতেই অথবা যে কোনো একটিতে যদি রিপাবলিকানরা ডেমোক্রেটদের কাছে তার সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে বর্তমান প্রশাসনের পক্ষে যে কোনো কাজ করা বা কঠিন কাজ করা, আইন পরিবর্তন, বাজেট ইত্যাদি কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্রের ভেতরে এই যুদ্ধটা নিয়ে, ইরানের সঙ্গে যুদ্ধটা নিয়ে বেশিরভাগ মানুষ, জনমত জরিপ যা ইঙ্গিত দেয়, এবং আমরা এখানে যুক্তরাষ্ট্রের সাংবাদিক, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ অফ দ্য রেকর্ডে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারি, সেটা যে এইখানের জনমতটা ঠিক যুদ্ধের পক্ষে নয়। শুরুতে একরকম ছিল, কিন্তু পর্যায়ক্রমে এই জনমতটা যুদ্ধের পক্ষে নেই। শুরুতে এটা কিছুটা হলেও যুদ্ধের পক্ষে ছিল এই কারণে যে প্রথম অবস্থাতে ধারণা করা হচ্ছিল যে এই যুদ্ধটা হবে অল্প সময়। এই অল্প সময়ের যুদ্ধ বলতে ধারণা করা হচ্ছিল যে ইরাকের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছিল, যত অল্প সময়ের মধ্যে ইরাককে বশীভূত করা গিয়েছিল বা ধ্বংস সাধন করা গিয়েছিল, ইরানের ক্ষেত্রেও হয়তো সেরকমটাই হবে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, ইরানের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে, কিন্তু ব্যতিক্রম যেহেতু ইরানের ক্ষেত্রে তেমনটা হয়নি এবং দেশের ভেতরে রিপাবলিকানরা সিনেটে, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মিড টার্ম ইলেকশনের ফলাফল কি করবে সেই সময় তারা একটা বিপদের পূর্বাভাস পাচ্ছে। একই রকম ভাবে রিপাবলিকান পার্টির ভেতরেও তাদের সিনেট সদস্য বা তাদের কংগ্রেস সদস্য যারা আছেন, তাদের ভেতরেও এই যুদ্ধ নিয়ে ভিন্ন মতের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তো সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এই চুক্তিটি ইরানের সঙ্গে করেছে। এখন বাস্তবায়নের জায়গাটাতে প্রধান বাধা যেটি সামনে আসবে, প্রথম অবস্থাতে সামনে যেটা আসবে, সেটা হচ্ছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি লবি, ইসরায়েলি সরকার
পুরোপুরিভাবে যেহেতু এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের মিডিয়া অনবরতভাবে রিপাবলিকান বা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সেটাকে গুরুত্ব দিচ্ছেন না এই বিবেচনায় যে ইউএসএ কে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বা বর্তমান ক্ষমতাসীনদেরকে বাইপাস করে ইসরায়েলের পক্ষে এমন কোনো কিছু করা সম্ভব নয়, এটা যুক্তরাষ্ট্র জানে, প্রেসিডেন্ট ট্রাম্প জানে, সেই কারণে সেটাকে গুরুত্বের মধ্যে আনছেন। কিন্তু ইসরায়েল এই জায়গাটাতে যেটা করবে, তার যে স্ট্রং লবি আছে যুক্তরাষ্ট্রের, সেই লবি এবং লেবাননে যে তার যে দখলদারিত্ব আছে, লেবাননে তার যে আক্রমণ আছে, সেই জায়গাটাতে সে নানা রকমের আক্রমণ করে দখলদার জায়গা ছেড়ে না দিয়ে এই জায়গাটা নিয়ে সে নানা রকমের প্রতিবন্ধকতার চেষ্টা করবে এবং ক্রমাগতভাবে ইসরায়েল একটা চেষ্টা করবে যে ইরানকে প্রলুব্ধ করা বা ইরানকে প্রভোগ করা যে ইরান যাতে কোনোভাবে ইসরায়েলের উপর আক্রমণ করে। তো ইরান যেহেতু একটা পরিপক্ক দেশ, ম্যাচিউর পলিটিশিয়ান, তারা যে পুরো প্রক্রিয়াটি যেভাবে হ্যান্ডেল করলো সেইভাবে মনে হয় না যে তারা এখানে ভুল করবে, অর্থাৎ ইসরায়েলের পাতা ফাঁদে ইরান পা দিবে। কিন্তু সেই জায়গায় যদি ইসরায়েল লেবাননে হামলা চালায়, কারণ যেহেতু আপনিও বলছিলেন এবং এটি নিয়ে এর আগেও কয়েকটি গণমাধ্যম বলছিল যে যেহেতু ইরান এই চুক্তিটি সমঝোতা চুক্তি হোক, যুদ্ধবিরতি চুক্তি হোক, যেটাই হোক না কেন, সেটি তারা আসলে ভালোভাবে দেখছে না এবং সেই আলোচনার মধ্যেই আমরা দেখেছিলাম যে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। এটা নিয়েও এক ধরনের তখন ইরান প্রতিক্রিয়া দিয়েছে। এই কাজটি ইসরায়েল করবে যাতে এই সমঝোতা পর্বটা চুক্তি পর্যায় পর্যন্ত না যায়। কিন্তু এই শর্তটা তো এই 14 দফার ভিতরে আছে যে লেবাননে হামলা করা যাবে না। ভিতরেই আছে, এইখানে রাজনৈতিক পরিপক্কতা নির্ভর করছে। এইখানে আমি যে কারণে এইটা নিয়ে একটু আশাবাদী যে এই জায়গাটাতে এই সমঝোতাটা একটা চুক্তি পর্যায় পর্যন্ত যাবে, কারণ ইউএস এর ভেতরের পরিস্থিতি যুদ্ধের পক্ষে নয়, সিনেট কংগ্রেস যুদ্ধের পক্ষে নয়, সবকিছু মিলিয়ে যুদ্ধের জন্য খুব স্বাভাবিক অবস্থা এখানে বিরাজ করছে না। সেই কারণে ইসরায়েলের পক্ষে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী পরিবেশ তৈরি করে লেবাননে আক্রমণ করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাকে মোটামুটি ভাবে দেখলাম না কিছু এরকম একটা নীতিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে লেবাননে একটা ঝামেলা তৈরি করতে পারবে, আক্রমণ করতে পারবে, ইরানে আক্রমণ করতে পারবে, যদি ইউএস এর একটা সম্মতি থাকে, অথবা ইউএসএ যদি মনে করে ঠিক আছে ছোটখাটো আক্রমণ করলে অসুবিধা নেই, সেটা করার জন্য যদি সায় দেয়। কিন্তু আমার ধারণা যে শেষ পর্যন্ত গিয়ে যুক্তরাষ্ট্র এই সমঝোতাটাকে একটা চুক্তি পর্যায় পর্যন্ত নিতে চাইবে। সেখানে অনেকগুলো জটিলতা আছে, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে, ইরানের পারমাণবিক ইস্যুতে একমত হওয়া বেশ কঠিন, কিন্তু তারপরেও এটাকে ইউএসএ ওই পর্যায়ে নিতে চাইবে। সেই কারণে ইসরায়েলকে সম্মতি বা সায় কোনোটা যুক্তরাষ্ট্র দেবে বলে আমার কাছে মনে হয় না। আর যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সায় বা সম্মতি না দেয়, তাহলে ইসরায়েলের পক্ষে লেবাননে এক নাগারে আক্রমণ বা ঝামেলা তৈরি করে দেওয়া সম্ভব নয়। সে ইরানকে যতই চেষ্টা করুক এর মধ্যে নিয়ে আসতে, ইরান একেবারে বাধ্য না হলে, অর্থাৎ যখন দেখবে যে এই সমঝোতাটা আর কার্যকর হচ্ছে না, তখন ইরান হয়তো পাল্টা আক্রমণ ইসরায়েলে করবে লেবাননের পরিপ্রেক্ষিতে। কিন্তু আগ বাড়িয়ে নয়, ইসরায়েল যেভাবে চাইবে, ইসরায়েল যেভাবে ইরানকে এই যুদ্ধে বা লেবাননের যুদ্ধে টেনে আনতে চাইবে, আমার কাছে মনে হয় না যে সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে। ইসরায়েল সামনের সময়টা কি হবে, অনেক কিছু ঘটবে, বাট এই যদি মন্তব্য করতে চাই তাহলে ইসরায়েলি কূটনীতি, ইসরায়েলি যুদ্ধবাদ যে নীতি, সেটা বেশ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছে। এখন আর সে একটা সুখকর অবস্থার মধ্যে নাই। তারা যা বলবে যুক্তরাষ্ট্রে তাদের মতামতেরই প্রতিফলন ঘটবে, এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। জি, আবুল কালাম আজাদ, আপনি কতটা আসলে এই জায়গায় আশ্বস্ত হতে পারেন যে এই সমঝোতা চুক্তিটি একসময় যুদ্ধবিরতি চুক্তিতে রূপান্তরিত হবে? কারণ আমরা এর আগে মার্কিন প্রেসিডেন্টের যে ধরনের অবস্থান দেখেছি, তার বক্তব্যের পরিবর্তন হতে দেখেছি, এবং এখানেও যদি ইসরায়েল যেহেতু তার সাথে এখন তো আসলে বলতেই আমরা পারি যেহেতু তারা এখন এখানে নেই, নিশ্চয়ই তারা তো বসে থাকবে না। মুর্তজা ভাই ওয়াশিংটনে আছেন, উনি যথার্থই অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি জাস্ট ওনার সাথে একটা বিষয় একটু অ্যাড করব। মার্কিন যুক্তরাষ্ট্রের উনি ইন্টারনাল প্রেশারটার কথা বলেছেন, একটা এক্সটার্নাল প্রেশারও আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো আছে, আপনার সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন, এই চারটা দেশ মূলত এরা কিন্তু এই যুদ্ধে অন্যতম ক্ষতিগ্রস্ত
দেশ, এবং তারা কোনোভাবেই চাইবে না যে এই যুদ্ধটা প্রলম্বিত হোক। এবং এরা সবাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরীক্ষিত মিত্র। সো অভ্যন্তরীণ রাজনীতিতে যদি ইসরায়েলি লবি কাজ করেও, কোনোভাবে এই চুক্তিটাকে ভেস্তে দেওয়ার জন্য তারা চেষ্টা করেও, এইখানে বিশেষ করে আপনার আমি যে 4টা দেশের কথা বললাম, এই 4টা দেশের মধ্যে আরব আমিরাত ছাড়া বাকি 3টা দেশে ইসরায়েলের সেই অর্থে প্রভাব নাই। আপনার আরব আমিরাত ইসরায়েল দ্বারা অনেকাংশেই প্রভাবিত, এরকমও জনশ্রুতি রয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যুদ্ধ চলাকালীন সময় আপনার আরব আমিরাত সফর করেছেন, এবং আরব আমিরাতকেই কিন্তু এই যুদ্ধের আসলে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। সো তারাও আসলে চাইবে যে কোনো মূল্যেই হোক আপনার এই সমঝোতাটা চুক্তির পর্যায়ে আপনার পৌঁছে যাক, তাহলে অন্তত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, যেটা আসলে সবার কালেকটিভ গুডের জন্য খুবই প্রয়োজনীয়। অবশ্যই আমরা আসলে সেটাই চাই যে যুদ্ধবিরতি শেষ পর্যন্ত যেন আসলে রূপান্তরিত হয় বাস্তবে। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং একই সাথে আবুল কালাম আজাদ, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে নানা বিষয় নিয়ে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।